যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। শুক্রবার বিমান হামলায় লেবাননে ৫ জন নিহত হয়। এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আগামী শুক্রবার নতুন দফায় আলোচনা শুরু হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। অন্যদিকে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন মার্কিন বিশেষ প্রতিনিধি দল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জেনেভায় যাচ্ছেন বলে জানা গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবাননে হামলা বন্ধ করায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। অনেক প্রচেষ্টার পর ইরান যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছালেও লেবাননে হামলা না থামায় সুইজারল্যান্ডে আলোচনাও ভেস্তে যায়। এরপর যুক্তরাষ্ট্র জানায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে এবং শুক্রবার স্থানীয় সময় 4টা থেকে সেটি কার্যকর হবে। কিন্তু 4টার পরপরই লেবাননের বিভিন্ন জায়গায় অন্তত 12 দফা হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। হামলাগুলো লেবাননের নাবাতিয়ে, জাবাল আল রাফি, আল রাইহান সহ বিভিন্ন এলাকায় একযোগে চালানো হয়। একই সঙ্গে কিছু জায়গায় আলাদাভাবে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে বিভ্রান্ত হয়ে পড়েন ওইসব এলাকার বেসামরিক মানুষজন। যুদ্ধবিরতির বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যে কোনো ধরনের হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে তাদের অপারেশনাল স্বাধীনতা বজায় থাকবে। তবে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করাতে এবং সব ফ্রন্টে মার্কিন হামলা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কথা দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় রাজি আছে। তিনি বলেন, ট্রাম্প যদি নিজের কথা রাখেন এবং ইসরায়েলকে থামাতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে নিতে তেহরান প্রস্তুত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অসাধারণ সম্পর্কের দাবি জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল এ চুক্তি মেনে চলবে। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আপাতত থেমেছে। তবে চুক্তির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সমঝোতা থেকে আসলে কি পেল দুই দেশ। ওয়াশিংটন ও তেহরান দুপক্ষই এটিকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরছে, কিন্তু দেশ দুটির ভেতরেই উঠেছে সমালোচনার সুর। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ হলেও সবচেয়ে কঠিন রাজনৈতিক ও কূটনৈতিক লড়াই শুরু হচ্ছে এখন। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এই সমঝোতা স্মারককে দুই পক্ষই নিজেদের বিজয় বলে দাবি করছে। তবে বাস্তবে এটি এমন একটি সমঝোতা যা যুদ্ধ থামালেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দিয়েছে। ইরানের জন্য সবচেয়ে বড় অর্জন হলো রাষ্ট্র ব্যবস্থা অক্ষত রেখে যুদ্ধ থেকে বেরিয়ে আসা। শুরু থেকেই তেহরানের লক্ষ্য ছিল না যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করা, বরং ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব এবং দর কষাকষি সক্ষমতা ধরে রাখাই ছিল মূল উদ্দেশ্য। এই সমঝোতা চুক্তি ইরানকে সেই দাবি করারই সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির বড় সাফল্য ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে দূরে রাখার একটি কাঠামো তৈরি করা। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে যে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছিল তা থেকেও রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের প্রতিশ্রুতিগুলো কম নয়। নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানিতে ছাড়, দেশটির জব্দ থাকা সম্পদ ছেড়ে দেয়া, নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি এবং ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় $300 বিলিয়ন পরিকল্পনা এগিয়ে নেবার প্রতিশ্রুতি রয়েছে এই সমঝোতায়। এ কারণেই দুই দেশের অর্জন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তেহরানের কট্টরপন্থীরা আশঙ্কা করছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বড় ধরনের ছাড় দিতে হতে পারে তাদেরকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ইরানকে অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা দিয়েছে এবং কঠোর অবস্থান থেকে সরে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি চুক্তি অনুমোদন দিলেও স্পষ্ট করে জানিয়েছেন, এর রাজনৈতিক দায়ভার বহন করবে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ফলে ভবিষ্যৎ আলোচনা ব্যর্থ হলে দূরত্ব বজায় রাখার সুযোগও রেখে দিয়েছেন তিনি। আরাফাত ইসলাম, ৭১। ইরানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছে, এটিকে 2015 সালে বারাক ওবামার করা
চুক্তির চেয়ে অনেক বেশি উন্নত ও কার্যকর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবির বিপক্ষে গিয়ে বিরোধীরা বলছেন ট্রাম্প ওবামার তুলনায় ইরানকে অনেক বেশি সুবিধা দিয়েছেন এবং বিনিময়ে খুব সামান্যই অর্জন করতে পেরেছেন। বাস্তবেও এই দুই চুক্তির তুলনা করলে দেখা যায় এতে রয়েছে আকাশ পাতাল তফাৎ। বিস্তারিত সৃষ্টি ঘটকের রিপোর্টে। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে যে চুক্তিটি করেছিলেন, 2018 সালে ট্রাম্প সেটিকে ভয়াবহ আখ্যা দিয়ে বাতিল করেন। ওবামার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত 160 পৃষ্ঠারও বেশি দীর্ঘ ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল। অন্যদিকে ট্রাম্পের বর্তমান সমঝোতা স্মারক কোনো চূড়ান্ত চুক্তি নয়, এটি মাত্র 1.5 পৃষ্ঠার একটি 14 দফার রূপরেখা, যা কয়েক সপ্তাহের আলোচনার পর তৈরি হয়েছে। গত 4 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নে এটি 60 দিনের একটি আলোচনার সময়সীমা বেঁধে দিয়েছে। ওবামার আলোচনাটি ছিল দ্বিপাক্ষিক। তিনি প্রায় 2 বছর ধরে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে এই চুক্তিটি করেছিলেন। বিপরীতে ট্রাম্প হেঁটেছেন সম্পূর্ণ দ্বিপাক্ষিক পথে, যেখানে আলোচনা শুধুই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ। উভয় চুক্তিতেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ওবামার চুক্তিতে কঠোর আন্তর্জাতিক পরিদর্শনের ব্যবস্থার কথা থাকলেও ট্রাম্পের বর্তমান সমঝোতা স্মারকে ভবিষ্যতে এমন কোনো পরিদর্শনের উল্লেখ নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরুদ্ধ অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও চুক্তি দুটি ভিন্ন। ওবামা প্রশাসন সুনির্দিষ্ট শর্ত ও ইরানের প্রতিটি পদক্ষেপ যাচাই করার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করেছিল, কিন্তু ট্রাম্পের সমঝোতা স্মারকে শুরুতেই ইরানকে বড় ছাড় দেওয়া হয়েছে। এর ফলে ইরান অবিলম্বে তেল রপ্তানির সুযোগ পাচ্ছে। এছাড়া বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দ করা অর্থ ফেরত দেওয়ারও পথটি উন্মুক্ত করেছে, যার সুনির্দিষ্ট সময়সীমা এখনও অস্পষ্ট। এমনকি ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে নিয়ে $300 বিলিয়ন একটি তহবিল গঠনের কথা বলেছে, যার শর্তাবলী এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। ওবামা প্রশাসন 1981 সাল থেকে আটকে থাকা $1.7 বিলিয়ন ইরানি তহবিল ফেরত দেয় ট্রাম্প অতীতে ওবামার তীব্র সমালোচনা করেছিলেন। অথচ ট্রাম্প নিজেই এখন ইরানকে তার চেয়ে বহুগুণ বেশি অর্থ দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন, যা ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থীদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে। সৃষ্টি ঘটক, 71। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সংঘাত শুরুর আগের চেয়েও শোচনীয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধনের আগে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। ওবামা বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অথচ এর বিনিময়ে প্রাপ্তি শূন্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছে, বরং বলা যায় অবস্থা এখন আরও খারাপ। এ সময় ওবামা 2015 সালের পারমাণবিক চুক্তি বাতিলের সমালোচনা করেন। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরান উল্টো আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে সমালোচকদের এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধের কারণে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে ইরান। ইরানের সামরিক সক্ষমতা, নৌ ও বিমান বাহিনী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন ট্রাম্প। চুক্তির সমালোচকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে এবং তারা এখন আগের অবস্থানে নেই। এদিকে চুক্তির একদিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সময়ে সফর পিছিয়ে যাওয়ার সমঝোতার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। 60 দিনের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সমাধানের চেষ্টা করবে দুই পক্ষ।
পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের কথিত আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের দাবি, এসব স্থাপনা তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছিল। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের অবনতি হয়েছে। টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে পাকিস্তান, যদিও তা অস্বীকার করেছে কাবুল। সাম্প্রতিক হামলা দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। চীনের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চললেও এখনও স্থায়ী সমাধান হয়নি। যুক্তরাজ্যের বেডফোর্ডের কাছে দুই ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 89 জন যাত্রী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, শুক্রবার লন্ডনের প্রায় 100 কিলোমিটার উত্তরের রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে জরুরি সেবা কর্মীরা। আহতদের মধ্যে 30 জনের বেশি গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেনের সামনের অংশ আরেকটি ট্রেনের পেছনের অংশের সঙ্গে আটকে আছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলিভিয়ায় টানা 50 দিনের বিক্ষোভে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতায়। রাজধানী লা পাজ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট। বিস্তারিত নাহিদা রিন্থি রিপোর্টে। বলিভিয়া দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা রূপ নিয়েছে বড় ধরনের মানবিক সংকটে। বিক্ষোভের 50 দিন পার হলেও পরিস্থিতির কোনো বদল হয়নি। এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নিয়েছেন খনি শ্রমিক, শিক্ষক, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। রাজধানী লাপাজ, এল আল্ট্রো আর কোচাবাম্বা শহরে সড়ক অবরোধের কারণে আটকে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ। ফলে দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট। বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। সবকিছুর দাম বেড়ে গেছে, আমরা আসলে আর পারছি না, কিন্তু এটা করা ছাড়াও আমাদের আর কোনো উপায় ছিল না। এদিকে নিম্নমানের পেট্রোল আমদানির অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিবহন শ্রমিকদের ধর্মঘট ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। পরিবহন খাতের নেতা লুইস জিমেনেজ বলেন, সংকট এখন শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের জীবন রক্ষা নিয়েও সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। আমরা বলিভিয়া রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে বেসরকারীকরণ এবং আন্তর্জাতিক স্বার্থের হাতে তুলে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি। বিক্ষোভের কারণে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হয়েছে রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানপাট। এরই মধ্যে আন্দোলনের কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে অন্তত $200 কোটি, আর একই সময়ের মধ্যে রপ্তানি কমেছে প্রায় $50 কোটি। এখন এখানে কেউ আসে না। আমি 1.5 মাসেরও বেশি সময় ধরে দোকান খুলিনি। আমার অধীনে 9 জন কর্মচারী ছিল। দুর্ভাগ্যবশত আমাকে তাদের ছুটি নিতে বলতে হয়েছে। বুধবার সামাজিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। বৈঠকে তিনি সংঘাত নয়, সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তবুও কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি, তা এখনো অনিশ্চিত। নাহিদা রিন্থি, 71। কঙ্গোর পূর্বাঞ্চলের বুনিয়ার কিগঞ্জে ক্যাম্পে ইবোলা ভাইরাসের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন 30 জন। মৃতদের অনেকেরই ছিল জ্বর, মাথা ব্যথা ও বমির মতো লক্ষণ। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে মারা গেছেন অন্তত 10 জন। অথচ স্বাভাবিক সময়ে এই ক্যাম্পে মাসে 1 থেকে 3 জনের বেশি মৃত্যু হতো না। প্রায় 15,000 মানুষের এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও স্যানিটেশন সংকট পরিস্থিতিকেও আরও ভয়াবহ করে তুলছে। 5 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এখন অপেক্ষা করা হচ্ছে পরীক্ষার ফলের জন্য। ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে কঙ্গোর পূর্বাঞ্চলের লাখো বাস্তুচ্যুত মানুষের মধ্যে ইবোলা ছড়িয়ে পড়তে পারে। দক্ষিণ আফ্রিকার HIV ও এইডসের বিস্তার মোকাবেলায় পরিচালিত প্রকল্পগুলোতে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে মার্কিন সরকার। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দক্ষিণ আফ্রিকা, তবে দীর্ঘদিন ধরেই একটি পরিকল্পনার ওপর কাজ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ধন্যবাদ। মাত্র 4 বছর বয়সে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা প্রকাশ করে বাবা মায়ের কাছে।
তখন হয়তো কেউ ভাবেনি সেই শিশুই একদিন প্যারিসের বিখ্যাত রানওয়েতে নিজের তৈরি পোশাক নিয়ে হাজির হবে। সেই ফ্যাশন ডিজাইনারকে নিয়েই থাকছে এবারের বিশেষ প্রতিবেদন। স্কুলের পড়াশোনা আর ফ্যাশন ডিজাইন দুই জগতেই সমানভাবে সামলাচ্ছে ছোট্ট ম্যাক্স। লস অ্যাঞ্জেলসের বাড়ির স্টুডিওতেই কাটে তার বেশিরভাগ সময়। হাতে কলম, কাপড় আর সেলাই মেশিন নিয়ে তৈরি করে নতুন নতুন পোশাক। মাত্র 7 বছর বয়সে পেশাদারভাবে ডিজাইন শুরু করা ম্যাক্স 2026 সালের মার্চে প্যারিস ফ্যাশন উইকে নিজের 15টি পোশাকের কালেকশন উপস্থাপন করে। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন মঞ্চে নিজের ডিজাইনের পোশাক দেখে উচ্ছ্বসিত এই ক্ষুদে ডিজাইনার। প্যারিসের সবচেয়ে কম বয়সী ফ্যাশন ডিজাইনার হিসেবে অংশ নিয়ে এটা দারুণ মজা ছিল। আমার 15টি পোশাকের শো ছিল, পুরো অভিজ্ঞতাই অসাধারণ। রানওয়েতে দর্শকের প্রশংসা আর হাততালিও আত্মবিশ্বাস বাড়িয়েছে ম্যাক্সের। 4 বছর বয়সে কিভাবে ডিজাইনের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল সেটিও পরিষ্কার মনে নেই তার। তবে ফ্যাশনকে সে দেখে সৃজনশীলতার এক বিশাল জগৎ হিসেবে। ফ্যাশনের সবচেয়ে ভালো দিক হলো এখানে অনেক নতুন আইডিয়া তৈরি করা যায়। যে কোনো কাপড় বা উপকরণ দিয়ে কিছু ভিন্ন ধরনের জিনিস বানানো যায়। ফাস্ট ফ্যাশনের কারণে পরিবেশের ক্ষতি নিয়েও সচেতন এই ক্ষুদে ডিজাইনার। তার মতে এমন পোশাক ব্যবহার করা উচিত যা দীর্ঘদিন টিকে থাকে। পুরনো বা সহজে নষ্ট হয়ে যায় এমন উপকরণ ব্যবহার করে তৈরি করে নতুন পোশাক। আমার চারপাশের পরিবেশ থেকে আইডিয়া পাই। যেমন আমার মা কফি পছন্দ করেন, তাই কফির বস্তা দিয়েও আমি পোশাক বানানোর কথা ভেবেছি। ম্যাক্স নিজের ডিজাইন প্রক্রিয়ার নাম দিয়েছে ড্রেস সাইকেল। ভবিষ্যতে আরো বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় সে। তার বিশ্বাস বয়স নয়, স্বপ্ন আর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। দেওয়ার মুবাশশিরা হোসেন, 71। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর আগামীকাল প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। এই সফরে দেশটিতে শ্রমবাজারের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, সম্পর্ক উন্নয়ন ও হালাল অর্থনীতির প্রসার। সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের আলোচনায় থাকা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরেরও। আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে শ্রমবাজার নিয়ে আলোচনার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি। দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগকারী। বর্তমানে বাংলাদেশে আইটি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ রয়েছে প্রায় 755 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, আলু, খাদ্য ও খাদ্য সামগ্রী, সীমিত পরিমাণ পাট ও পাটজাত পণ্য সহ প্রায় 22 ধরনের পণ্য রপ্তানি হয় মালয়েশিয়ায়। অন্যদিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে অপরিশোধিত পাম অয়েল, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য। এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্ত করার উদ্যোগ আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও বিস্তৃত করবে, যেখানে বার্ষিক বাণিজ্য প্রায় 2.6 বিলিয়ন মার্কিন ডলারের। মালয়েশিয়ার হালাল শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই খাতে সহযোগিতা আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ মনে করেন, দুই দেশের সরকার প্রধানের বৈঠকের মাধ্যমে বাণিজ্যিক ঘাটতি কমানোর পাশাপাশি বাড়তে পারে বিনিয়োগের সুযোগ। একই সঙ্গে হালাল অর্থনীতির বৈশ্বিক বাজারে প্রবেশ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও জানান তিনি। বর্তমানে মালয়েশিয়ার পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, যার প্রেক্ষিতে মালয়েশিয়ার এক্সপোর্টটা বেশি এবং বাংলাদেশের এক্সপোর্টটা কম। সেটার মধ্যে ভারসাম্য আনার জন্য আমাদের এই ফ্রি ট্রেড চুক্তিটা অত্যন্ত জরুরি এবং সেটা নিয়ে আমাদের কাজ চলছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে হয়তো এটা নিয়ে একটা
চুক্তি স্বাক্ষর হতে পারে আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে আলোচনায় রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। চুক্তিটি স্বাক্ষর হলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে আলোচনায় রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। চুক্তিটি স্বাক্ষর হলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কমবে বাণিজ্য ঘাটতি এবং বাড়বে কাঙ্ক্ষিত বিনিয়োগ। আসিয়ান অঞ্চলে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে এই সফর নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।